চরটা এত জোরে ছিল যে তের ঠোঁট কেটে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। জাঙ্কুক থেকে দেওয়ালের সাথে চেপে ধরে আছে। তে ছটফট করছে নিজেকে ছাড়ানোর জন্য আর বলছে, প্লিজ ছেড়ে দাও বলছি। কি করছো এসব? তোমার পায়ে পড়ছি, আমার জীবনটা নষ্ট করো না, প্লিজ ছাড়ো। কি চাও তুমি আমার কাছে? আমার ইজ্জত নষ্ট করো না। তে জাঙ্কুকের সাথে পেরে উঠছে না। জাঙ্কুক জোর করে তে শাড়ির আঁচল টেনে ছিঁড়ে ফেলছে। বাবা, মা, কোথায় তোমরা? বাঁচাও আমাকে, এই বদমাশটা আমার সাথে বাজে ব্যবহার করছে। তে চিৎকারে ড্রয়িং রুম থেকে সবাই তের ঘরের দরজায় এসে দাঁড়ায়। তে জাঙ্কুকের পায়ে পড়েছে, তবুও জাঙ্কুক ছাড়ছে না। জাঙ্কুক যখন বুঝতে পারলো দরজার সামনে সবাই এসে গেছে, তখন জাঙ্কুক থেকে ছেড়ে দিয়ে বলল, তুমি যদি এখন সবাইকে বলো যে আমি তোমার কোনো ক্ষতি করিনি, শুধু তোমার শাড়ির আঁচল আর জামাটা একটু ছিঁড়েছি, তাও কেউ বিশ্বাস করবে না। কথাটা বলে মুচকি হেসে জাঙ্কুক দরজাটা খুলে দেয়। দরজা খুলতেই তেকে অর্ধনগ্ন অবস্থায় দেখে জাঙ্কুকের বাবা RM ঠাস করে জাঙ্কুকের গালে চড় বসিয়ে দিয়ে বললেন, এই জন্য তোকে লেখাপড়া শিখিয়েছি। জাঙ্কুক কোনো কথা না বলে চলে যায়। তে দরজা লাগিয়ে কান্না করতে থাকে। জাঙ্কুক তার সব স্বপ্ন নষ্ট করে দিল। তার মৃত্যু ছাড়া এখন আর কোনো উপায় নেই। কেন করলো এমন? সদ্য কাজলগুলো তের চোখ ছেড়ে গাল ছুঁয়ে যাচ্ছে। নতুন কালো পাড়ের নীল শাড়িটা আর আগের মতো নেই। নীল রঙা কাচের চুড়িগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে তের স্বপ্নগুলোর মতো এক নিমেষে। মাথা সোজা করে সাজানো চুলগুলো আগের মতো নেই। জীবনটা যেন এক ঝড়ের মাঝে ছিন্ন ভিন্ন হয়ে গেল। সবাই চুপচাপ বসে, কারো মুখে কোনো কথা বের হচ্ছে না। মনে হচ্ছে ঝড় থেমে গেলে যেমন একটা স্তব্ধ পরিবেশ হয়, তেমনই যেন সবকিছু থেমে গেছে। কেউ কল্পনাও করতে পারেনি মেয়ে দেখতে এসে জাঙ্কুক এমনটা করবে। জাঙ্কুকের বাবা RM তের বাবা জেহবের ছোটবেলার বন্ধু, আর তাই জাঙ্কুক আর তের বিয়ের জন্য কথা হচ্ছিল। এক পর্যায়ে ছেলে মেয়ে আলাদা করে কথা বলার জন্য রুমে পাঠানো হয়। তখনই জাঙ্কুক এই নোংরা ঘটনাটা ঘটায়। তের বাবার নিজেকে মেরে ফেলতে ইচ্ছা করছে। সে সমাজে কিভাবে মুখ দেখাবে? জাঙ্কুকের বাবা RM এসে তের বাবাকে বলল, বন্ধু, আমাকে ক্ষমা করে দে। তোর কাছে ক্ষমা চাওয়ার আর কোনো উপায় নেই। বন্ধু, আমি কি করব? আমার মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই মুখ আমি সমাজে দেখাবো কিভাবে? কাল যখন রাস্তায় যাব তখন সবাই বলবে, ওই দেখ ধর্ষিতার বাবা যাচ্ছে। এই বলে তের বাবা যে হোক কান্না করে ফেলেন। RM তের বাবাকে জড়িয়ে ধরে বললেন, বন্ধু, কান্না করিস না। আজ এই মুহূর্তেই জাঙ্কুক আর তের বিয়ে হবে। তের কথা শুনে বলল, কি বলছেন এসব? আমি কি আপনাদের হাতের পুতুল? যা ইচ্ছা তাই করবেন, মন চাইলে খেলবেন আর না মন চাইলে ছুঁড়ে ফেলে দেবেন। শুনুন, দরকার হলে গলায় দড়ি দেব, তবুও ওই নোংরা ছেলেটাকে বিয়ে করব না। বাবা, তুমি না করে দাও ওদের, আর বাড়ি থেকে বের করে দাও। মারে, চুপ কর। তুই কি তোর বাবার মরা মুখ দেখতে চাস? তোর কাছে জীবনে কিছুই চাইনি। আজ বাবা হয়ে আমার সম্মানটা তোর কাছে ভিক্ষা চাইছি। পারবি আমার সম্মান রক্ষা করতে? বিয়েটা তুই করে নে। বাবা, তুমি এমন করে বলো না। আমি বিয়ে করব, আয়োজন করো। এদিকে সন্ধ্যায় জাঙ্কুকাতের বিয়ে হয়ে যায়। তে বাসর ঘরে ঢোকার সময় বিষ খেয়ে নেয়। সে চায় না জাঙ্কুক নামের ধর্ষকের সাথে সংসার করতে। তের খুব কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে। একসময় সে জাঙ্কুককে অনেক ভালোবাসতো, কিন্তু সেদিন তার বোন আত্মহত্যা করলো। আর সুসাইড করার পর তার বোনের ডায়েরি পড়ে জানতে পারলো কারণটা ছিল জাঙ্কুক। তখন থেকেই সে জাঙ্কুককে ঘৃণা করতে শুরু করে। এখনো সেদিনের কথা মনে হলে জাঙ্কুককে খুন করতে ইচ্ছা করে, কিন্তু সেদিন কাউকে কিছু বলতে পারেনি। আর এখন নিজের বোনের হত্যাকারীকেই বিয়ে করতে হলো। এসব ভাবতে ভাবতে তের চোখ থেকে টুপটাপ বৃষ্টির মতো অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। বাসর রাতটা সবার কাছে স্বপ্ন হলেও তের কাছে বাসর রাতটা জীবনের সবচেয়ে ভয়ানক রাত মনে হচ্ছে। বাসর ঘরটা তার কাছে নরক মনে হচ্ছে। তার সব স্বপ্ন আজ ভেঙে গেছে। এসব ভাবতে ভাবতে হঠাৎ দরজার কড়া নড়ে। তে তাকিয়ে দেখে জাঙ্কুক রুমের দরজা বন্ধ করে এগিয়ে আসছে, কিন্তু এখনো পিস কাজ করছে না কেন? জাঙ্কুক যদি সত্যি স্বামী হিসাবে কিছু করতে চায়,
না, ওর মতো একজন খারাপ চরিত্রের ছেলের সাথে থাকা যায় না। এদিকে জঙ্কুক তের কাছে এসে ঘোমটা সরাতেই তখনই তে বালিশের নিচ থেকে ছুরি বের করে জঙ্কুকের গলায় ধরে। এই তে, তুমি কি করছো? গলা কেটে যাবে তো। হ্যাঁ, বুঝেছেন তো, যদি নড়াচড়া করেন তাহলে সত্যি সত্যি গলায় চালিয়ে দেব। এতদিন তের শান্ত স্বভাব দেখেছেন, এবার ভয়ঙ্কর রূপ দেখবেন। শুনুন, যদি আমার সঙ্গে কিছু করার চেষ্টা করেন তাহলে আপনাকে মেরে ফেলবো। ভাবছেন বিয়ে করলেই আমাকে পেয়ে যাবেন? না, যতক্ষণ প্রাণ আছে আপনি আমাকে পাবেন না। তে, তুমি সব কি বলছো? আমরা বিয়ে করেছি। বিয়ে তো এক পবিত্র সম্পর্ক। এই সম্পর্ক শত্রুকেও ভালোবাসতে শেখায়। আর তুমি তো আমাকে ভালোবাসতে। ভালোবাসা এই শব্দটা আপনার মুখে মানায় না। জানেন আমার বোন আপনাকে কত ভালোবাসতো, আর আপনি আমাকে আর আপুকে নিয়ে কেমন খেলা খেলেছেন। আমি আপনাকে ঘৃণা করি জঙ্কুক। আপনি কখনো কাউকে ভালোবাসতে জানেন না। প্লিজ বিশ্বাস করো, ন্যান্সি আমাকে ভালোবাসতো, কিন্তু আমি তোমাকে ভালোবাসতাম। তোমাকে ভুল বুঝতে দিইনি, কারণ ওর ব্যাপারে কিছুই বলিনি। ও এমন কাজ করবে বুঝতে পারিনি। বাহ, তাই বলে আমার আপুটাকে আত্মহত্যা করতে বাধ্য করলেন। আজ আমাদের বাসর রাত। আজ অন্তত আমার কথাই একটুখানি বিশ্বাস করো। আজ রাতে আমরা একসাথে নামাজ পড়িনি। আমি আপনাকে কখনোই স্বামী হিসাবে মানতে পারবো না। আপনার মন চাইলে আপনি নামাজ পড়ে দিন। আর শুনুন, আপনি যদি স্বামীর অধিকার নিতে আসেন তাহলে আমি নিজেই আত্মহত্যা করব। তে মনে মনে ভাবে, বিষটা এখনো কাজ করছে না কেন? রোজ কি ভুল কিছু দিয়ে গেল? কাল বাসায় গিয়ে দেখে নেব। যদি ভুল কিছু দেয় তাহলে রোজকে ছাড়বো না। জঙ্কুক আর কিছু বলল না, পাশ থেকে বালিশ নিতে নিতে বলল, তুমি জানো তে, আমি কেবল তোমাকেই ভালোবাসি। আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু তোমাকে এভাবে বিয়ে করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। যদি পারো ভবিষ্যতে আমাকে ক্ষমা করে দিও। অনুরোধ, স্বামী হিসাবে না হোক শত্রু হিসাবেই নিও, কিন্তু আমাদের পরিবারে যেন কিছু টের না পায়, ওরা যেন কষ্ট না পায়। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা, তুমি যেটা বিষ ভেবে খেয়েছো সেটা আসলে বিষ ছিল না। আমি আগেই পাল্টে দিয়েছিলাম। আপনার জন্য কি আমি মরতেও পারবো না? না, পারবে না, কারণ আমার জীবনটাই যে তুমি। আমার প্রতিটা নিঃশ্বাসে কেবল তুমিই আছো। তে চুপ। আজকে রাতটা নিয়ে তার অনেক স্বপ্ন ছিল, আর প্রতিটা স্বপ্নেই ছিল জঙ্কুক। কিন্তু আজ সে বিশ্বাসঘাতক। যে বোন মায়ের মতো আগলে রাখতো সেই বোন আজ নেই। জঙ্কুকের মতো নরপশুর জন্য এমন মানুষের সঙ্গে থাকা যায় না। পরের দিন সকালে জঙ্কুক ঘুম থেকে উঠে দেখে তে রুমে নেই। তাড়াহুড়ো করে বিছানা গুছিয়ে নেয়। কিছুক্ষণ পর ভাবি জিমিন আসে। কি গো দেবর সাহেব, বিড়াল কেমন মারলে? ভাবি, তুমি না আবার শুরু করলে? তাই বলে আমি কিছু বললেই দোষ? বিয়ে করার জন্য যা করেছো, আর এখন লাজুক ভাব দেখাচ্ছ। যাও ফ্রেশ হয়ে নাও। জঙ্কুক বাথরুমে ঢুকতেই দরজা খুলে যায়। ভিতরে ঢুকতেই হক চুকিয়ে যায়। তে শাওয়ার নিয়ে শরীরে তোয়ালি পেঁচাচ্ছে। তে জঙ্কুককে দেখে চিৎকার দেয়। খেয়াল করেনি তোয়ালিটা কিভাবে বাঁধা হয়নি। তার আগেই জঙ্কুক ঢুকে পড়ে। চিৎকার করতে গিয়ে তোয়ালিটা খুলে পড়ে যায়। জঙ্কুক সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে, মুখটা চেপে ধরে, কানের কাছে মুখ নিয়ে বলল, তোয়ালিটা ঠিক মতো বাঁধতে পারো না? তাও বাথরুমের দরজাটা তো লাগাতে পারো। এটা তোমার বাবার বাড়ি না, এখানে আমার ভাই বাবা সবাই আছে। কেউ যদি ঢুকে পড়তো। তে নিজেকে ছাড়াতে চেষ্টা করে। জঙ্কুক এক হাতে বাথরুমের দরজা বন্ধ করে দেয়। বাইরে থেকে জিমিন দরজায় নক করে বলে, তে চিৎকার দিলে কেন? ভিতরে কি হয়েছে? তে নিজের দিকে তাকিয়ে দেখে তোয়ালি পড়ে গেছে, শরীরে কোনো কাপড় নেই। লজ্জায় মুখ ঢেকে ফেলে। জঙ্কুক নিচ থেকে তোয়ালিটা তুলে তাকে জড়িয়ে দেয় আর বাথরুম থেকে বের হয়ে যায়। কি গো দেবরজি, রাতে মন ভরেনি বুঝি? এখন আবার বাথরুমে? এই জন্য তো বলি, রাতের শব্দ শুনলে বোঝা যায় একজন ঢুকছে আর বের হলো অন্যজন। বাড়িতে ভূত প্রেত ভর করলো নাকি? ভাবি, তুমি এবার থামো, অনেক বলেছ। সব দোষ শুধু আমারই। এমন সময় তে বাথরুম থেকে বের হতেই ভাবি বলে,
কি গো, একদিনেই এত ভালোবাসা? বাথরুমেও একা আসা যায় না? এটাই বুঝি ভালোবাসা? তে কিছু বলল না। লজ্জায় তার মুখটা গোধূলি লগ্নে সূর্যের মতো লাল হয়ে গেছে। জঙ্কুক তাকিয়ে থাকে। রাতের তে আর এই তে কত আলাদা। কিছুক্ষণ পর জঙ্কুক রুমে ফিরে দেখে তে শাড়ি পরার চেষ্টা করছে, কিন্তু পারছে না। সে হাসবে নাকি কান্না করবে কিছুই বুঝতে পারছে না। তে খেয়াল করেনি জঙ্কুক রুমে ঢুকেছে। এখন তে রাত বেড়েই যাচ্ছে, শাড়ি পরতে পারছে না। এই অবস্থায় নিচে নামবে কিভাবে? হঠাৎই বুঝতে পারে কেউ তার শাড়ির কুচি দিচ্ছে। বুঝে ওঠার আগে জঙ্কুক শাড়ির কুচি করে গুজে দেয়। তখনই অনিচ্ছা সত্ত্বেও হাতটা তার স্পর্শকাতর জায়গায় লাগে। তার শরীরটা শিউরে ওঠে, মনে হয় বিদ্যুৎ বয়ে যাচ্ছে। সে জঙ্কুকের গালে চড় মেরে দেয়। জঙ্কুক অবাক হয়ে তের দিকে তাকিয়ে থাকে। কি এভাবে তাকিয়ে কি দেখছিস? তোর কি করে সাহস হয় রুমে না বলে ঢোকার, তার উপর আমাকে শাড়ি পরাতে গিয়ে ওখানে হাত দেওয়ার? তোর কি মনে হয় তোর এসব আচরণে আমার মন গলে যাবে? মনে রাখিস, আমি এই পৃথিবীতে যদি কাউকে ঘৃণা করি সেটা তুই। তুমি যতই অবহেলা করো না কেন, আমি তোমাকে ভালোবাসবই। তোমার মন জয় করবই একদিন। একটা খুনি আমার মন জয় করবে, যার জন্য আমার মায়ের মতো বড় বোন আত্মহত্যা করেছে। কি দোষ করেছিল আমার বোন? কি দোষ করেছিল? কি দোষ করেছিলাম আমি? আমি তোমাকে খুব ভালোবাসতাম, নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছিলাম, আর তার বদলে নিজের কলিজার টুকরো বোনকে হারিয়েছি। আমি তোকে ঘৃণা করি, তোর মুখটাও দেখতে ইচ্ছা করে না আমার। জঙ্কুকের ঝগড়ার সময় জঙ্কুকের ভাবি জিমিন রুমে ঢুকে পড়ে। কি হলো, তোমরা এভাবে তর্ক করছো কেন? নিচে এসে খেয়ে নাও, রোম্যান্স করার জন্য পরে অনেক সময় পাবে। সকালে নাস্তা করে জঙ্কুক জরুরি কাজে অফিসে চলে যায়। অফিস থেকে ফেরার পথে জ্যামে যখন আটকে পড়ে, হঠাৎ দেখতে পায় 9-10 বছরের একটা মেয়ে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। গাড়ির কাঁচ নামাতেই মেয়েটা বলল, স্যার, একদম তাজা বেলি ফুলের মালা ম্যাডামের জন্য নিয়ে যান, ম্যাডাম খুশি হবেন। জঙ্কুক মেয়েটার কাছ থেকে একটা মালা নিয়ে 1000 টাকার নোট বাড়িয়ে দিল। স্যার, আমি সারাদিনেও 500 টাকার ফুল বিক্রি করতে পারি না, এত বড় টাকা কিভাবে ভাঙাবো? তোমাকে 1000 টাকাই দিলাম, রেখে দাও আর দোয়া করো তোমার ম্যাডাম যেন খুশি হয়। জঙ্কুক ফুলের মালাটা ড্রেসিং টেবিলের উপর রাখতেই দেখতে পেল যে বেলকনিতে দাঁড়িয়ে কারোর সঙ্গে ফোনে কথা বলছে। তে, তুমি এটা করতে পারলে? একবারও আমার কথা মনে পড়লো না? তে ইউনোর কথা শুনে ফুপিয়ে কান্না করে দেয়। কি হলো, কান্না করছো কেন? ইউনো, বিশ্বাস করো, আমি ইচ্ছে করে বিয়েটা করিনি। জঙ্কুক আমাকে দেখতে এসে অসভ্যতামি করেছে। তুমি যেভাবে পারো আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি এই নরকে আর থাকতে পারবো না। তে চিন্তা করো না, আমাদের কেউ আলাদা করতে পারবে না। আমি সামনের মাসে দেশে আসছি, আর তুমি পারলে জঙ্কুকে ডিভোর্স দিয়ে দাও, পরে যেন কোনো ঝামেলা না হয়। ওকে আমার সুইটহার্ট, তুমি চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি পারি জঙ্কুকে ডিভোর্স দিয়ে দেব। আর একটা কথা, আমি তোমার সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করিনি। জঙ্কুকে কখনো আমার স্বামীর অধিকার দিইনি, আর কোনোদিন দেবও না। তে ফোন রেখে পিছনে তাকাতে দেখে জঙ্কুক দাঁড়িয়ে আছে। তে কিছু না বলে রুমে চলে যায়। তে ড্রেসিং টেবিলের সামনে বসে যখন চুল আঁচড়াচ্ছে, তখন জঙ্কুক বলল, তে, তোমার খোপায় বেলি ফুলের মালাটা খুব সুন্দর লাগবে, একটু পরে দেখো না। তে মালাটা হাতে নিয়ে বলল, তাই বুঝি? খুব সুন্দর লাগবে, তাই না? আচ্ছা, তুমি কি করে ভাবলে তোমার দেওয়া ফুল আমি খোপায় জড়াবো? কথাটা বলে মালাটা পা দিয়ে পিছে ফেলে। জঙ্কুক কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। রাতের বেলা জঙ্কুক ফ্লোরে শুয়ে আছে। তে জঙ্কুককে শুনিয়ে শুনিয়ে ইউনোর সাথে কথা বলছে। কথা বলার এক সময় ইউনো বলল, বেবি, একটা পাপি দাও না। ইস, আমার লজ্জা করে, তুমি পাপি দাও। ঠিক প্রতিটা কথা জঙ্কুকের বুকের ভেতরে তীরের মতো বেঁধে যাচ্ছে। জ্যৈষ্ঠের আকাশটা যেন আষাঢ়ের রূপ নিয়েছে। এই বুঝি মুষলধারে বৃষ্টি নামবে। তার কথাগুলো জঙ্কুক আর সহ্য করতে পারছে না। সে বলল, আমার বাড়িতে অন্য পুরুষের সঙ্গে কথা বলা যাবে না। আর মনে রেখো, তুমি আমার স্ত্রী। তুমি মানো বা না মানো সেটা তোমার ব্যাপার। স্ত্রী? জোর করে বিয়ে করলেই কি কেউ স্ত্রী হয়ে যায়? 3 বার কবুল বললেই কি শরীর ভোগ করার লাইসেন্স পাওয়া যায়? শোনো, আমি ডিভোর্স চাই।
তুই যদি সত্যিই আমাকে ভালোবাসিস তাহলে সেই ভালোবাসার কসম খেয়ে বলছি আমাকে ডিভোর্স দিবি। তে এসব কি বলছো তুমি? ডিভোর্স? হ্যাঁ ডিভোর্স। সামনে মাসে ইউনো আসবে, সে এসেই আমাকে বিয়ে করবে। জঙ্কুক কি বলবে, সে ভাষা খুঁজে পাচ্ছে না। যে তে তাকে একসময় কলিজা বলে ডাকতো, সেই তেই আজ ডিভোর্স চাইছে। সময় মানুষকে কত বদলে দেয়। এদিকে দেখতে দেখতে প্রায় মাস পার হয়ে যায়। এখন জঙ্কুক আর তে নতুন অফিসের জন্য ঢাকায় থাকে। দুজনে একসাথে থাকলেও জঙ্কুক একদিনের জন্য তেকে কাছে পায়নি। প্রতিদিন অফিস থেকে ফেরার সময় জঙ্কুক তের জন্য কিছু না কিছু নিয়ে আসে, আর তে সেসব নিয়ে নানাভাবে তাকে অপমান করে। কিন্তু জঙ্কুকের কোনো অভিযোগ নেই, কারণ সে তেকে সত্যি ভালোবাসে। আজও জঙ্কুক অফিসে চলে যায়। অফিসে যাওয়ার কিছুক্ষণ পর তের ফোনে মেসেজ আসে, দরজাটা খুলো তে। তে দরজাটা খুলতেই চমকে গেল। ইউনো, তুমি? কেমন দিলাম সারপ্রাইজ? আমি বিশ্বাস করতেই পারছি না আমার ইউনো দেশে এসেছে। দুজনের চোখে আনন্দের অশ্রু। তে আর ইউনোর এটাই প্রথম সামনাসামনি দেখা। ইউনো তের মুখ থেকে জঙ্কুকের সব কথা শুনে বলল, চিন্তা করো না, আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করতে যাচ্ছি। তুমি শুধু জঙ্কুকের থেকে ডিভোর্সটা নিয়ে নিও, আমি চলি। ইউনো চলে যাওয়ার কিছুক্ষণ পর জঙ্কুক বাসায় ফিরে বুঝতে পারে তে আজ খুব খুশি। কিন্তু কেন? রাতে তে ইউনোর সাথে বিয়ের কথা বলছে। তখন জঙ্কুক বুঝতে পারলো ইউনো দেশে এসেছে। ইউনো আসার খবর শুনে জঙ্কুকের ভেতরটা কেমন যেন করে উঠলো। মনে হচ্ছে সে তার সবচেয়ে প্রিয় জিনিসটা হারাতে চলেছে। এদিকে তে ইউনোর সাথে কথা বলা শেষ করে জঙ্কুককে বলল, কালকেই আমি ডিভোর্স চাই। সরি, আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না, তবে একটা শর্তে দিতে পারি। কি শর্ত বলো? আগামী 7 দিন তুমি আমার স্ত্রীর মতো থাকবে। আমি যা বলবো তাই করবে। ভয় পেও না, স্বামীর অধিকার চাইবো না, আর কখনো তোমার সামনে এই মুখ নিয়ে দাঁড়াবো না। আর হ্যাঁ, আজ অফিস থেকে আসার সময় ডিভোর্স লেটার এনেছি। 7 দিন পরেই সই করে দিব। এখন বলো তুমি শর্তে রাজি কিনা? আচ্ছা, আমি তোমার শর্তে রাজি। তাহলে কাল সকাল থেকে 7 দিন শুরু। আচ্ছা, তবে আবারও বলে দিচ্ছি, স্বামীর অধিকার তুমি কখনোই পাবে না আমার কাছ থেকে। জঙ্কুক মুচকি হেসে বলল, চিন্তা করো না, ওসব কিছু করব না, এখন ঘুমিয়ে যাও। ফজরের আজানের সময় জঙ্কুক তেকে ডেকে দিতেই তে বলল, আমি নামাজ পড়ব না, আমাকে ঘুমাতে দাও। কেন শুধু শুধু বিরক্ত করো? তুমি ভুলে যেও না, এই 7 দিন তুমি আমার কথা মতো চলবে। যাও, অজু করে এসো। জঙ্কুক থেকে অজু করতে পাঠিয়ে দিয়ে নিজেও অজু করে নামাজ পড়ে নেয়। সকালে তে যখন রান্না করছিল তখন জঙ্কুক পাশে থেকে সাহায্য করছিল। তে অনিচ্ছা সত্ত্বেও সব সহ্য করে যায়। মনে মনে ভাবে, 7 দিনই তো। প্রতিদিনের মতো আজকেও জঙ্কুক অফিস থেকে ফেরার সময় বেলি ফুলের মালা নিয়ে আসে এবং নিজে হাতে তের খোপায় পরিয়ে দেয়। তে না করতে পারে না। রাতে তে আর জঙ্কুক একসাথে খেতে বসে। জঙ্কুক খেয়াল করে তে খাচ্ছে না। এই, তুমি খাচ্ছ না কেন? দুপুরে ফল কাটতে গিয়ে হাত কেটে গেছে। ও তাই বুঝি? আচ্ছা, হ্যাঁ করো। না, আমি খেতে পারবো, আপনার খাইয়ে দিতে হবে না। এই 7 দিন কোনো অজুহাত শুনতে চাই না, হ্যাঁ করো। তে জঙ্কুকের দিকে এক দৃষ্টি তাকিয়ে থেকে খাবার খায়। 3 দিন খুব ভালোভাবেই কেটে যায়। তৃতীয় দিন জঙ্কুক অফিসে থাকতেই হঠাৎ বৃষ্টি নামে। তে ছোটবেলা থেকেই বৃষ্টি ভালোবাসে। বৃষ্টি শুরু হতেই ছাদে গিয়ে ভেজে। প্রায় ঘন্টাখানেক ভিজে এসে কাপড় বদলাতেই কাঁপুনি দিয়ে জ্বর চলে আসে। জঙ্কুক বাসায় এসে দেখে তে বিছানায় শুয়ে আছে। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে মাথায় হাত রাখে। দেখে গায়ে প্রচন্ড জ্বর। যখন জলপট্টি দিয়ে দেখো জ্বর কমে নাই, তাই রাতেই হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে 2 দিন জঙ্কুক পাশে থেকে তের যত্ন নেয়। এক মুহূর্তের জন্যও তের চোখের আড়াল হয়নি। খাওয়ানো থেকে শুরু করে ওষুধ দেওয়া সবকিছু করে। 2 দিন পর বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে তেকে রান্না করতে দেয় না। জঙ্কুক নিজেই রান্না করতে গিয়ে তার হাত পুড়িয়ে ফেলে। দুপুরে যখন খাওয়াতে আসে তে খেয়াল করে জঙ্কুকের ডান হাতে অনেকটা ফোসকা। জিজ্ঞাসা করলে জঙ্কুক বলে, ওই তো একটু তেলের ছিটে লেগেছিল, কিছু না। আর হ্যাঁ, তুমি তো গোসল করনি, আমি পানি নিয়ে কাপড় দিয়ে রাখছি, গোসল করে এসো, না করলে শরীর আরো খারাপ লাগবে। তে গোসল করে আসতেই
জঙ্কুক তার চুল আঁচড়ে দিয়ে তেল দিয়ে দেয়। তে সব সহ্য করতে পারে না, কিন্তু কিছুই করার নেই। আর মাত্র কটা দিন। এদিকে তে এখন সম্পূর্ণ সুস্থ। আর মাত্র 2 দিন, এরপরে সে ইউনোকে পাবে। কিন্তু এই 2 দিন তের কাছে যেন 2 মাসের মতো লাগছে। দেখতে দেখতে 6 দিন কেটে যায়। আজ রাত পেরোলেই 7 দিন পূর্ণ হবে। জঙ্কুক তের মাথায় হাত বোলাচ্ছে। তের খুব রাগ লাগছে, তবুও কিছু বলছে না। সে একটা নতুন ভোরের অপেক্ষায় আছে, যে ভোরে থাকবে না কোনো খুনির ছায়া। জঙ্কুক মাথায় হাত বুলিয়ে বলল, তে সত্যি কি ইউনো আমার চেয়ে তোমাকে বেশি ভালোবাসে? দেখেছে বুঝলো তে ঘুমিয়ে গেছে। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো তের মুখে পড়ছে। এমনিতেই রাজকুমারীর মতো দেখতে তে চাঁদের আলোতে আরো সুন্দর লাগছে। জঙ্কুকের মন চাচ্ছে চুল সরিয়ে কপালে চুমু দিই, কিন্তু না। রাতের বেলায় তে হঠাৎ কান্নার শব্দে ঘুম থেকে ওঠে। পাশের রুমে উকি দিয়ে দেখে জঙ্কুক জায়নামাজে বসে মনোজাতে কান্না করছে। তে মনোযোগ দিয়ে শোনে। জঙ্কুক বলছে, রাত যত গভীর হয় তোমার দরজাও তত খুলে যায়। তুমি তো জানো আমি কতটা ভালোবাসি তাকে। আমি চেষ্টা করছি তাকে তোমার পথে আনতে। আমার গুনাহের জন্য আমি তওবা করছি। আমার স্ত্রীকে আমার করে দাও। তে আর সহ্য করতে পারে না, বিছানায় ফিরে গিয়ে শুয়ে পড়ে। জঙ্কুক সারা রাত মনোজাতে কাটিয়ে দেয়। সকালের ভোরের আলোতে তের ঘুম ভাঙে। খুব খুশি লাগে, আজ সে মুক্ত। কিন্তু জঙ্কুক কোথাও নেই। হঠাৎ খেয়াল করে টেবিলের উপর ডিভোর্সের পেপার আর পাশে একটা চিরকুট। জঙ্কুক সই করে দিয়েছে। তের আনন্দে মনে হচ্ছে ঈদের চাঁদ দেখেছে। চিরকুট খুলে পড়তে শুরু করে। তোমাকে কি বলে ডাকবো জানি না। আজ থেকে আমার কোনো অধিকার নেই তোমার উপর। তুমি মুক্ত। তুমি তো এটাই চেয়েছিলে। আজকের পর আর কেউ তোমার খোঁপায় বেলি ফুলের মালা পরাবে না। কেউ বলবে না তুমি নীল শাড়িতে অনেক সুন্দর লাগো। কেউ আর তোমাকে জোর করে খাওয়াবে না। কেউ হয়তো আর তোমার জন্য হাত পুড়িয়ে রান্না করবে না। জানো, খুব করে চেয়েছিলাম তোমাকে নিয়ে জান্নাতে থাকতে। আমি জানি জোর করে ভালোবাসা হয় না। তুমি আমাকে কখনোই ভালোবাসোনি, আজ বুঝলাম। আমাকে ক্ষমা করে দিও জোর করে তোমাকে বিয়ে করার জন্য। আর হ্যাঁ, তুমি তো বলেছিলে কবুল কবুল বললেই বিয়ে হয় না, বিয়ে হয় পবিত্র কালাম পড়ে। এই পবিত্র বন্ধন একদিন তোমাকে খুব কাঁদাবে। ভালো থেকো, আর কোনোদিন তোমার সামনে আসবো না। চিঠি পড়া শেষ হতে না হতেই তের চোখের সামনে তার বোনের মরে যাওয়া মুখটা ভেসে ওঠে। সে মনে মনে বলে, যাক, অবশেষে খুনির হাত থেকে বাঁচলাম। তে ডিভোর্স লেটার নিয়ে সোজা ইউনোর বাসায় যায়। ইউনোর ঘরের সামনে গিয়ে শোনে, আরে কি বলিস, ওই বিয়ে করা মেয়েকে আমি আবার বিয়ে করব? শুনেছি আজ ডিভোর্স নেবে। ভাবছি হোটেলে নিয়ে ব্যবহার করে ছেড়ে দিব। মেয়েটা সুন্দর, তাই একটু সময় দিচ্ছি। আর দোস্ত, তুই একলাই খাবি না? আমাদের ডাকবি না? আরে তোদেরও ডাকবো, আগে আমি তারপর তোরা। হোটেল বুক করার টাকা কিন্তু তুই দিবি। এই কথা শুনে তের পায়ের নিচে মাটি সরে যায়। ইউনো তাকে নয়, তার শরীরকে ভালোবাসে। তে কোনো কথা না বলেই চলে আসে। বাসা থেকে বের হতেই ফোন বেজে ওঠে। ফোন ধরতেই ওপাশ থেকে একজন মেয়ে বলে, আপু, আপনি একটু এই হসপিটালে আসবেন? তে সেখানে গিয়ে দেখে একজন রোগী অক্সিজেন মাস্ক পরে শুয়ে আছে। চেহারাটা দেখে চিনে ফেলে, এটা তো আপুর বন্ধু বোগাম। বোগাম তেকে দেখে বলে, আমি আর বাঁচবো না হয়তো, তাই সত্যিটা বলে যেতে চাই। তোমার আপু সুসাইড করেনি, আমি তাকে ধর্ষণ করে মেরে ফেলেছি। কি বলছেন এসব? তোমার আপু যে সুসাইড নোটটা লিখেছিল, জঙ্কুক যদি ওকে ভালো না বাসে তাহলে সে আত্মহত্যা করবে। হ্যাঁ, সে সুসাইড নোট লিখেছিল, কিন্তু সেটা ছিল মিথ্যে। আমি জানতাম ন্যান্সি জঙ্কুককে নিজের থেকেও বেশি ভালোবাসতো। তাই আমি ওকে প্ল্যান করে বলি, জঙ্কুককে সুসাইডের ভয় দেখিয়ে একটা নোট লিখে নাটক করো। তখন জঙ্কুক বুঝবে ও তোমাকে কতটা ভালোবাসে। ন্যান্সি সরল মনে রাজি হয়ে যায়, নোট লিখে রাখে। তখনই আমি ওকে ধর্ষণ করে মেরে ফেলি, এমন ভাবে যেন সবাই ভাবে ও আত্মহত্যা করেছে। আর জঙ্কুক ফেঁসে যায়। কিন্তু তুমি সেই সুসাইড নোট পুলিশের কাছে দাওনি, তাই আমি বেঁচে যাই।
তবে প্রকৃতি আমাকে ছাড়েনি। আমার শরীরে ক্যান্সার ধরা পড়েছে, এখন হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছি। বোগামার কথা শেষ করতে পারলো না, বলতে বলতেই মারা গেল। তে চোখের সামনে এখন সত্যটা স্পষ্ট হয়ে উঠেছে। জঙ্কুক ফুলের মতো নিষ্পাপ, এত ভালোবাসার পরও তে ওকে চিনতে পারেনি। নিজের ওপর নিজেরই ঘৃণা লাগছে। হাসপাতালে বেঞ্চে বসে পড়লো তে, চোখে পানি টলমল করছে। আজ খুব সুন্দর করে নিজেকে সাজিয়েছিল ইউনুর জন্য। কালো পাড়ের নীল শাড়ি, খোপায় বেলি ফুলের মালা, কপালে ছোট্ট কালো টিপ, চোখে কাজল। এখন মনে হচ্ছে এই কাজলগুলো আর ধরে রাখতে পারবে না। এমন সময় একটা নার্স এসে বলল, আপু আপনি কেমন আছেন? ভালো, আপনি? ভালো। আপু আপনি তো কয়েকদিন আগে জ্বর নিয়ে হাসপাতালে এসেছিলেন না? হ্যাঁ, কি হয়েছে? আসলে কিছু না, আপনি আসলে অনেক ভাগ্যবতী। মানে? আপনার স্বামীর মতো কাউকে আমি এই 4 বছরে দেখিনি। সারা রাত আপনার জন্য নামাজ পড়েছে যেন আপনি সুস্থ হয়ে যান। সকালে আপনাকে মুখে তুলে খাইয়ে দিয়েছে। এমন ভালোবাসা আমি আর কারোর মধ্যে দেখিনি। আমার স্বামী মাদকাসক্ত, তবুও ওকে ছেড়ে যেতে পারি না। আল্লাহ যেন আমার স্বামীকে আপনার জঙ্কুকের মতো ভালো মানুষ বানিয়ে দেন। তে নার্সকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সে বুঝে উঠতে পারছে না কোথায় যাবে। নার্স অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তে তাকে বিদায় জানিয়ে তাড়াহুড়ো করে বাসায় ফিরে আসে। বাসায় এসে শুনতে পায় যেন কেউ ডাকছে, কলিজা বেলি ফুলের মালা এনেছি, খোপায় পড়বে না? দৌড়ে ড্রেসিং টেবিলের সামনে যাইতে, কিন্তু কেউ নেই। শুধু ফেলে রাখা চিরকুটটা চোখে পড়ে। জঙ্কুকে দেওয়া সেই চিরকুটটা বুকে জড়িয়ে হু হু করে কান্না করতে থাকে। বারবার চোখে ভেসে ওঠে জঙ্কুকের মুখ, বুকটা যেন ছিঁড়ে যাচ্ছে। বারবার জঙ্কুকের নাম্বারে ফোন দেয়, কিন্তু নাম্বার অফ। বাসায় ফোন করে, জঙ্কুকের মা জিনকে ফোন করে। আন্টি, জঙ্কুক কি বাসায় এসেছে? না মা, জঙ্কুক তো বাসায় আসেনি। ফোন রাখতেই চোখে পড়ে ডিভোর্স লেটার। হাতে তুলে দেখে পাতায় পাতায় জলের দাগ। বুঝে যায় জঙ্কুক ডিভোর্স পেপারে সাইন করতে গিয়ে কান্না করেছে। আর এক মুহূর্ত দেরি না করে লেটারটা ছিঁড়ে ফেললো। বিকালে টিকিট কেটে তে পৌঁছে যায় জঙ্কুকের বাড়িতে। দরজা খুলে জিন বলে, মা, জঙ্কুক এখনো আসেনি। আন্টি, একটা কথা বলবেন? জঙ্কুক আমাকে সব বলেছে। তোমাকে ডিভোর্স দেওয়ার আগের দিন কান্না করতে করতে ফোন করেছিল। আমি প্রথমে মানা করেছিলাম, কিন্তু যখন শুনলাম ডিভোর্সটা তোমার চাওয়াতেই, তখন আর কিছু বলিনি। তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতাম। হ্যাঁ, বিয়ের আগেও একটা ভুল করেছিল, তার জন্য আমি ক্ষমা চাইছি। কিন্তু এখন তোমাকে এ বাড়িতে রাখতে পারবো না। আন্টি, আপনি এসব বলছেন কেন? আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমি ভুল করেছি। আমি আপনাদের ছেড়ে কোথাও যাব না। ঠিক তখনই তের বাবা যে হোপ চলে আসে। তে একটু অবাক হয়ে যায়। বাবা, তুমি এখানে? শুনলাম জঙ্কুক নাকি তোকে ডিভোর্স দিয়েছে, তাই তোকে নিতে এসেছি। তে কিছু বলতে পারে না। বাসায় ফিরে জঙ্কুকের সঙ্গে যোগাযোগের অনেক চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। এক পরিচিত জনের কাছ থেকে জানতে পারে জঙ্কুক নাকি কিছুদিনের মধ্যে আমেরিকায় চলে যাবে। প্রতিদিন প্রতিটি মুহূর্ত শুধু জঙ্কুকের কথা মনে পড়ে। অফিসে সে খাইয়ে দেওয়া, বেলি ফুল নিয়ে আসা, সব কিছু। হঠাৎ একদিন খবর পেল জঙ্কুক বিয়ে করেছে, এবং সেটা তের বান্ধবী রোজের সঙ্গে। তে বিশ্বাসই করতে পারছে না জঙ্কুকের বিয়ে, ওর বিয়ে রোজের সাথে। তার মনে হচ্ছে যেন বুকের ভিতরটা চিরে যাচ্ছে। না, এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না। জঙ্কুককে ছাড়া আমি বাঁচব না। কোনো মতে জঙ্কুকের ঠিকানা জোগাড় করে তার নতুন বাসায় গেল তে। জঙ্কুক ফোনে কারোর সঙ্গে কথা বলছিল। তেকে দেখে ফোনটা কেটে দিয়ে বলল, তুমি কেন এসেছো? আমি আমার স্বামীর কাছে এসেছি। তাই নাকি? কোন স্বামী? আমি? তোমাকেই তো আমি ডিভোর্স দিয়েছি, তুমি তো সেটা চেয়েছিলে। জঙ্কুক, আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যি সব না জেনে ভুল করেছিলাম। ক্ষমা? সেটা তো তোমাকে ডিভোর্স লেটারের সঙ্গেই দিয়েছিলাম। আর কি চাও তুমি? আর কত কষ্ট দিতে চাও আমায়? সেই ফুলসজ্জার রাত থেকে শুরু করে তুমি আমায় কত অপমান করেছো। সব করেছি শুধু তোমায় ভালোবেসে। আমি চাইলে স্বামীর অধিকার জোর করে নিতে পারতাম, কিন্তু নিইনি। কেন জানো? কারণ আমি তোমায় অনেক ভালোবাসতাম, নিজের থেকেও বেশি। তাই তুমি যত্ন করে আমায় কষ্ট দিয়েছো, সারা রাত কান্না করিয়েছো। প্লিজ তুমি চলে যাও এখান থেকে।
জঙ্কুক, তুমি মারো কাটো যা খুশি করো, কিন্তু আমায় তাড়িয়ে দিও না। অনেক দেরিতে হলেও বুঝতে পেরেছি তুমি আমার জীবনে কতটা জায়গা নিয়ে আছো। তুমি যাবে না? তোমার মুখটা আর দেখতে ভালো লাগছে না। ঠিক তখনই রোজ এসে বলল, হাই বেবি, আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি। বিয়ের কেনাকাটা করতে যাব না? জানেমান যাব, তবে দিনটা আজকে কেমন যেন খারাপ যাবে মনে হচ্ছে। সকালে কার মুখ যে দেখতে হলো। আচ্ছা এসব বাদ দাও, চলো শপিং করে একটু পার্কে ঘুরতে যাব। রোজ গিয়ে জঙ্কুকের হাত ধরলো। তের বুকটা যেন ছিঁড়ে যাচ্ছে, চোখের পানি আর ধরে রাখতে পারছে না। জঙ্কুক আর রোজ যখন বাসা থেকে বের হবে ঠিক তখন তে বলে উঠল, জঙ্কুক প্লিজ যেও না, তোমাকে ছাড়া আমি সত্যিই মরে যাব। আর রোজ, তুই আমার বান্ধবী হয়ে আমার ভালোবাসাকে আমার থেকে কি করে কেড়ে নিতে চাইছিস? এটা কেমন বন্ধুত্ব? বন্ধু? আমি কোনো বন্ধু না, আর আমি জঙ্কুককে ভালোবাসি। এতে তোর সমস্যা হওয়ার কথা না। তুই তো ওকে ডিভোর্স দিয়েছিস, এখন কেন আসছিস আবার আমাদের মাঝে? তোকে যেন আর কখনো জঙ্কুকের সামনে না দেখি। তে এবার রোজের সামনে জঙ্কুকের পা জড়িয়ে ধরে বলল, জঙ্কুক আমাকে ছেড়ে যেও না, তুমি যা বলবে আমি তাই করব। তোমার বাসার কাছের মেয়ে করে রাখো, তবুও আমায় তাড়িয়ে দিও না। তে এসব কি করছো? পা ছাড়ো প্লিজ। না, পা ছাড়বো না, যতক্ষণ তুমি আমায় ক্ষমা না করবে আমি তোমার পা ছাড়বো না। তে এটা কি হচ্ছে? আমি রোজকে কথা দিয়েছি ওকেই বিয়ে করব, এখন আর কিছু করার নেই। আর তুমি তো ডিভোর্স চেয়েছিলে, তখন যা হয়েছিল সব তোমার ইচ্ছাতেই হয়েছিল, এখন যা হবে সেটা আমার ইচ্ছাতেই হবে। জঙ্কুক প্লিজ আমায় ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, সত্যি বলছি মরে যাব। তে প্লিজ পা ছাড়ো। আর একটা কথা, তুমি আর আমাদের মাঝে এসো না। যদি আবার আমার সামনে আসো তাহলে আমার মরা মুখ দেখবে। এই বলে জঙ্কুক চলে গেল। তে শুধু জঙ্কুকের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল পলকহীন চোখে। বাসায় ফিরে তে আর ঘুমাতে পারলো না। বারবার জঙ্কুকের মুখ তে চোখের সামনে ভেসে উঠছে। জঙ্কুকের সঙ্গে কাটানো প্রতিটা স্মৃতি যেন নতুন করে তাকে কষ্ট দিচ্ছে। চোখের পানি থেমে নেই। জঙ্কুক আর রোজের বিয়ের দিন ঠিক হয়ে যায়। রোজ নিজেই থেকে ফোন দিয়ে জানিয়ে দেয়। বিয়ের আগের দিন তে সারা রাত কান্না করে। শেষ রাতে আর সহ্য করতে না পেরে অনেকগুলো স্লিপিং পিল খেয়ে নেয়। বুকের মধ্যে জঙ্কুকের ছবি জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে তের মা দরজা খুলে দেখে তে মেঝেতে পড়ে আছে। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়, ইমার্জেন্সিতে ভর্তি করা হয়। তের বাবা জঙ্কুককে ফোন করে সব জানায়। তখন জঙ্কুক ফ্লাইটের জন্য অপেক্ষা করছিল। সে স্থির করেছিল আমেরিকা চলে যাবে, কিন্তু ফোন পেয়ে হাসপাতালে ছুটে আসে এবং রোজকেও ফোন দেয়। জঙ্কুক হাসপাতালে এসে তের বাবাকে কান্না করতে দেখে। জঙ্কুক, আমি জানি আমার মেয়ে ভুল করেছে, কিন্তু ওকে ক্ষমা করে দাও। আমাদের একমাত্র মেয়ে, ও ছাড়া আমরা বাঁচবো কিভাবে? বাবা আপনি চিন্তা করবেন না, আমি দেখি কি করা যায়। ঠিক তখনই নার্স এসে জানায় পেশেন্টের জ্ঞান ফিরেছে, বেডে শুয়ে আছে, আপনারা দেখা করতে পারেন। সবাইকে রেখে জঙ্কুক একাই তের কেবিনে ঢুকে। তে তার পায়ের শব্দ পেয়ে অন্যদিকে ফিরে শুয়ে পড়ে। জঙ্কুক পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলল, কেন মরতে গিয়েছিলে? তোমার কিছু হয়ে গেলে আমি কিভাবে বাঁচতাম? তোমার তো রোজ আছে। আছে তো, ওকে বিয়ে করার কথা। আমি এসব সহ্য করতে পারবো না, তাই মরার চেষ্টা করেছিলাম। আর একবার এমন বাজে কথা বললে সত্যি সত্যি রোজকে বিয়ে করে নেব। মানে মানে কিছু না, আমি আর রোজ একটা প্ল্যান করেছিলাম যেন তুমি বুঝতে পারো তোমার ভুলটা। আমি তো আজ আমেরিকায় চলে যেতাম, কিন্তু তোমার এই পাগলামি দেখে আর যেতে পারলাম না। আমাকে ছেড়ে যদি আর একবার কোথাও যাও আমি সত্যি মরে যাব। ওহ কি বলো এসব? তুমি যদি মরে যাও তাহলে ফুলসজ্জা করবো কার সঙ্গে? এখনো তো অনেক কিছুই বাকি। লজ্জা করে না বুঝি আমার? তাই নাকি? তাহলে রোজের কাছে যাচ্ছি। কথা শেষ করার আগেই তে জঙ্কুককে জড়িয়ে ধরে বলে, তোমাকে এই বুকে থেকে মৃত্যু ছাড়া আর কেউ আলাদা করতে পারবে না। তুমি যে কদলি বেলার রাজপুত্র, আমার অনেক বেশি ভালোবাসি তোমায় জঙ্কুক।